শুভ সন্ধ্যা সকলকে। আমাদের মধ্যে আমরা পেয়েছি, আমি গৌরবকে আর ঠিক অফিসিয়াল একজন যোগাযোগের মানুষ বলে ভাবি না, বন্ধুই ভাবি। এবং গৌরবকে আবার প্রথমেই ধন্যবাদ। এবং গৌরবকে আমি বেশ শেষ মুহূর্তে যোগাযোগ করেছি, এরকম একটা ব্যাপার হয়েছে, কিন্তু গৌরব যে রাজি হয়েছে বলতে, এতে আমরা ভীষণ প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি গৌরবের একটা ফর্মাল পরিচিতি দিচ্ছি। Dr. Gaurav Chatterjee is Assistant Professor of English in the School of Liberal Studies, KIIT, ভুবনেশ্বর, তাই তো গৌরব? তার গবেষণা কম্পারেটিভ লিটারেচারে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, এবং তিনি আফ্রিকান সাহিত্যের একজন একনিষ্ঠ পাঠক। আমি যদি খুব ভুল না করি, আফ্রিকান সাহিত্যের কিছু অনুবাদও গৌরব করেছে, ঠিক। এবং গৌরবের একটি বিশেষ কৃতিত্ব হচ্ছে গৌরব সোয়াহিলি ভাষাতে যথেষ্ট পারদর্শিতা রাখে। এবং আমি জানি, পরে আমি গৌরবকে যখন মেসেজ করবো, গৌরব এটাই বলবে যে তুমি আমাকে বিস্তর বিড়ম্বনায় ফেলছো এই ইন্ট্রোডাকশন করে। যাই হোক, তো গৌরব, আমি গৌরবকে স্বাগত জানাচ্ছি। গৌরব অনেক ধরনের অনুবাদ চর্চা করেছে, তার মধ্যে কিছু আজ আপনাদের সাথে ভাগ করে নেবে। আমি আর একেবারেই বেশি কথা বাড়াচ্ছি না। গৌরব, উই আর হ্যান্ডিং ওভার দ্য সেশন টু ইউ। আমি শ্রোতাদের বলে রাখি, আপনারা যেমন আপনাদের কোয়ারিজ, কমেন্টস চ্যাট বক্সে দিতে থাকবেন, শেষে সে নিয়ে কথা হবে। সো ওভার টু ইউ গৌরব। থ্যাংক ইউ দেবাদিত্য। যথারীতি তুমি বিড়ম্বনায় ফেলেছো আমাকে, আর নতুন করে কিছু বলার নেই। আমার ধারণা আমাকে শোনা যাচ্ছে, ঠিক? কয়েকটা টেকনিক্যাল জিনিস একটুখানি ঝালিয়ে নিই। প্রথমত আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, এবং আশা করি আমি যদি কিছু প্রেজেন্ট করি সেটা দেখা যাবে আর কি। একবার তুমি চালিয়ে দেখে নাও, বুঝলে? অনেক সময় লাস্ট মোমেন্টে কিছু গন্ডগোল ঘটে, তো একবার চালিয়ে দেখে। আচ্ছা, বেশ। গৌতম দা, দেখা যাচ্ছে না প্রেজেন্টেশন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক, উই আর গুড টু গো। আচ্ছা, এখানে কি এমন কেউ আছে যে বাংলা জানে না? লাইক, ইজ দেয়ার এনিওয়ান হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড? না না, আমি একটু বলে দিই। তুমি হয়তো আমাদের প্রতিযোগীদের কয়েকজনের নাম দেখে বলছো। আমাদের মধ্যে দুজন বিদেশি। ইন জেনারেল একটা প্রশ্ন করছি আর কি, কারোর নাম দেখে। আমি আশ্বস্ত করছি, সবাই বাংলা যথেষ্ট ভালোবেসে চর্চা করেন এবং বাংলা বোঝেন ও বলেন। তুমি একদম নিশ্চিন্ত। কারণ এই স্লাইডে কিছু বাংলা শব্দ আছে, আমি ধরে নিচ্ছি যে সেইগুলো লোকে বুঝবে আর কি। হ্যাঁ, আর আমি তাহলে বাংলা ইংরেজি মিশিয়েই কথা বলি, সেইটা বোধহয় সুবিধাজনক হবে নাকি? So, as it seems from the first slide that my topic today is theorizing translation from or to Bangla, a few questions. Now, I have not specified the other language, like Bangla to English or to some other language. This is the first thing I just want to clarify. যে আমি অন্য ভাষাটা কি সেইটা স্পেসিফাই করিনি। And the second thing is, I am not proposing any theory which is going to look at the translations done in Bangla or from Bangla, like, which is going to theorize. My proposal here is not to propose a theory, rather to ask a few questions regarding the theoretical understanding of the act of translating. So this is how it begins. Now, let me begin with a story from the Bible. একটা বাইবেলের গল্পের
গল্প দিয়ে শুরু করি। সেই গল্পটা সবার জানা, তাও আমার সুবিধের জন্য আমি আরেকবার বলি গল্পটা। সেই গল্পটা হচ্ছে তো আচ্ছা, আরেকটা কথাও একটু বলে রাখি চট করে। হ্যাঁ, সরি টু ইন্টারভিন। আমি এই গুগল মিটের পেজটা থেকে সরে যাচ্ছি, আমি স্লাইডের পেজটায় চলে যাচ্ছি। ফলে আমি বুঝতে পারবো না যে আমি কোথাও আটকে গেছি কিনা, হ্যাঁ, কোথাও কোনো কানেকশন ইন্টারাপ্ট হলো নাকি, আমাকে শোনা যাচ্ছে নাকি। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে দেবাদিত্য তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। একদম একদম, আমি সঙ্গে সঙ্গে মাইক অন করেও বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। হুম, যে গল্পটা বলে শুরু করবো বলছিলাম, দ্য স্টোরি গোজ লাইক দিস। ইট ইজ দ্য স্টোরি অফ দ্য টাওয়ার অফ ব্যাবল। পরে এইটা নিয়ে পরবর্তীকালে একটা গল্প লেখেন হোর্হে লুই বোর্হেস। যাই হোক, সেই গল্পটাই আমি যাচ্ছি না। বাইবেলের গল্পটা এরকম যে সব লোকজন যখন একসঙ্গে থাকতে শুরু করলো, ভগবান মানুষ তৈরি করে ফেললেন। হ্যাঁ, they formed a community and the community started living together. Now what the community thought to build a tower which will be so high, it will eventually reach the heaven. এখন ভগবান দেখলেন, ভগবান মনে মনে প্রমাণ করলেন যে মানে মানুষ যদি স্বর্গে পৌঁছে যায় তাহলে ভারী মুশকিল। ভগবান একটা চাল চাললেন। What did he do? He came to them. He asked them, like he created a confusion. তিনি প্রত্যেকের ভাষা, তিনি বুঝতে পারলেন যে এই এত বড় একটা কাজ, এই যে এত বড় টাওয়ার তৈরি করার কাজ, ইট দিয়ে টাওয়ার তৈরি করার কাজ যে ওরা করতে পারছে, তার একটা বড় কারণ হচ্ছে they understand each other. Now, since they can understand each other, they can communicate and they can collaborate. এখন এই এই গোটা কাজটার জন্য যে কমিউনিকেশনটা দরকার, সেইটাকে যদি বাধা দিতে হয়, ভগবান tried to devise a plan, and what the God did, God changed the languages of people so that they cannot understand the other. Now, এটা বলা হয় যে this is the beginning of, this is the story of different languages. This is the story of the genesis of different languages. So you can understand that the basic Christian proposition, the basic Christian idea is to follow the God by not not doing any effort which is collaborative enough, which can help people to make that tower. এখন এই যে টাওয়ারটা যেটা ভগবান তৈরি করতে বাধা দিলেন শুধুমাত্র নতুন নতুন ভাষা তৈরি করে, হ্যাঁ, তাহলে তার মানে বুঝতে হবে যে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আমি যখন যেতে চাইছি, সেইটা ভগবানের ইচ্ছের বিরুদ্ধে। That means the entire act of translation, according to Western theories or according to Christianity, it's actually a reverse process. যে আমি যখন অনুবাদ করছি, অনুবাদ শব্দটা নিয়ে পরে কথা বলবো, হ্যাঁ, আমি যখন ট্রান্সলেট করছি, তার মানে আমি একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যেতে চাইছি, which was actually forbidden by the God. তার মানে ট্রান্সলেশন আসলে ঈশ্বর বিরুদ্ধ একটা কাজ। এখন সেই কারণে আমরা দেখব যে ট্রান্সলেশন
যখন ওয়েস্টার্ন থিওরিস্টরা ট্রান্সলেশন নিয়ে কাজ করবেন, ট্রান্সলেশন নিয়ে আলোচনা করবেন, তাদের মূল প্রতিপাদ্য হয়ে দাঁড়াবে দুটো জিনিস: ট্রান্সলেশন কতটা নিজের ভাষার কাছে সৎ এবং কতটা যে ভাষা থেকে অনুবাদ করছে তার কাছে সৎ। এই কোনটা অরিজিনাল এবং ওই অরিজিনালের কাছে আমি পৌঁছতে পারছি কিনা, দিস becomes a central question of the theories of translation, the theories which originated in the West. And we understand that it dominates the Western epistemology because of the very Christian principle which started with that myth, the myth of the Tower of Babel. সুতরাং যখনই আমরা ওয়েস্টার্ন থিওরিজ গুলোকে দেখব, যখনই আমরা ইউরোপে তৈরি হওয়া অনুবাদের তত্ত্বগুলোকে দেখব, তখন আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে তাদের মূল প্রতিপাদ্য যে কোন জিনিসটা মূলের কাছাকাছি, এই মূল অর্থাৎ অরিজিন, অর্থাৎ অরিজিনাল ওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড স্পোকেন বাই দ্য গড। সুতরাং এই ওয়ার্ড ক্যারিজ দ্য ডিভাইন ভ্যালিউ। এই ওয়ার্ড পরবর্তীকালে কোনো এক সময় গিয়ে ইন এনশিয়েন্ট গ্রিসের গ্রিক থিওরি মানে গ্রিক সভ্যতা এবং তার সেখান থেকে নিয়ে আসা কিছু শব্দভাণ্ডার ধার করে, হ্যাঁ, বলা হবে যে এই ভাষা হচ্ছে লোগোস। লোগোস ক্যারিজ দ্য ওয়েট। লোগোস ইজ দ্য ওয়ার্ড which reflects the reason. Now that reason cannot be questioned, that reason cannot be challenged. এই ওয়ার্ড যেটা নাকি লোগোসকে রিফ্লেক্ট করছে, সেই ওয়ার্ড যেটা নাকি অরিজিন, সেই ওয়ার্ডকে আমি একটা ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যাওয়ার সময় অফকোর্স মাই প্রাইমারি পারপাস উইল বি টু be as honest as possible to the original. সুতরাং এই বাইনারিটা কতটা অরিজিনাল এবং কতটা নয়, এই বাইনারিটা ওয়েস্টার্ন ট্রান্সলেশন থিওরিজ এর একটা গুরুত্বপূর্ণ জায়গা। এইখান থেকে আমি চলে আসি যেই ভদ্রলোক লোগোস এবং লোগোসেন্ট্রিজম কে বিরোধিতা করেছেন, সেই ভদ্রলোকের কথায়। The quotation you can look at is actually by a person whose name is Derrida. Now Derrida asked a very relevant question. Now the word relevant, like he tried to problematize the word relevant in French as well as in English. And this is why he named his essay, "What is a relevant translation?" Now the essay was originally written in French, and after that it was translated by Lawrence Venuti. Now Lawrence Venuti is another a very prominent theoretician of translation. Now Derrida asks a very pertinent question, that translation, what does translation do? What does translation do? Translation divide, like translation separates the signifier from the signified. The signifier, that means the word, translation separates the word from its meaning. আমি কি বলছি আর আমি কি তার অর্থ বোঝাচ্ছি, এই দুটোকে ট্রান্সলেশন আলাদা করে দেয়। The price of translation is always what is called meaning, that is value, preservation, truth as preservation, or the value of meaning, namely what in being freed from the body is elevated above. Now, এই যে
আমার একটা শব্দ ছিল, যে শব্দটার মধ্যে তার অর্থ ছিল, আমি যখন সেই শব্দটাকে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যাচ্ছি, শব্দটা তার খোলসটাকে ছেড়ে তার অর্থটাকে পার করে দিচ্ছে অন্য আরেকটা ভাষায়। Now, a faithful and mournful memory. Why it is mournful memory? কেন এই এই গোটা প্রসেসটা আসলে একটা শোকের প্রসেস? তার কারণ আমি যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষায় একটা জিনিসকে নিয়ে আসছি, তখন তার পুরনো যে খোলসটা, সেই খোলসের সঙ্গে সে কিছু শোক ফেলে আসছে। এইবার এই যে এই 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 শোকটা কিসের শোক? এই শোকটা হচ্ছে যে এই যে শব্দটা আমার ভাষায় ছিল, সেই শব্দটার কিছু নিজস্ব ব্যাগেজ ছিল, সেই ব্যাগেজ গুলোকে ফেলে আসার শোক। কিন্তু বুঝতে হবে যে এই যে শোকটা আমি তৈরি করছি, এই যে শোকটা বুঝতে পারছি, যে এই যে আমার একটা, আমি বুঝতে পারলাম যে আমার ভাষায় যেটা ছিল সেইটা রইল না আর একটা ভাষায় গিয়ে। হ্যাঁ, সুকুমার রায় অনুবাদ করছি, আমি বলছি হাঁস ছিল সজারু ও ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু কেমন এটা জানি না। এই হাঁসজারু শব্দটা যে আমি যখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব, আমি জানি যে এই শব্দটা আমার বাংলায় যে শব্দটার যে ওজন, শব্দটার যে অর্থ, শব্দটার যে অর্থস্তর, সেইটা বজায় রাখতে পারলো না। এখন এই যে পারলো না, এইটার জন্য যে আমার এই শোকটা, এই শোকটাকে নিয়ে আলাদা করে বিলাপ করার কিছু নেই। তার কারণ এই অনুবাদের কাজটাই আমাকে দেখিয়ে দিল যে এই শব্দটার আসলে এই ব্যাগেজ গুলো ছিল। হ্যাঁ, দেরিদা কোথাও গিয়ে একটা অ্যাবসেন্স প্রেজেন্সের কথা বলছেন যে কোনো একটা জিনিস যদি অ্যাবসেন্ট হয়, তাহলে সেই অ্যাবসেন্সের মধ্যে তার একটা প্রেজেন্স ধরা থাকে। আমি নেই, এই যে আমি বলছি আমি নেই, এইটার মধ্যে আমার থাকা এবং থাকার সম্ভাবনাকে ধরা আছে কোথাও। সুতরাং আমি যখনই একটা ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যাচ্ছি একটা শব্দকে, সেই শব্দটার যে ব্যাগেজটা রইল না, সেইটার মধ্যে, এই না থাকার মধ্যে আসলে এই ব্যাগেজটার কোথাও একটা ট্রেস রয়ে গেল। সুতরাং এই দেরিদাই হয়েছে প্রথম হয়তো যে শব্দটার মূল কি ছিল সেইটা নিয়ে গুরুত্ব না দিয়ে সেইটার বদলে যেটা বলার চেষ্টা করছেন, হ্যাঁ, যে এই মূলটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। তার কারণ এই মূলটাকে মূল বলে আমি শনাক্ত করছি তখনই যখন শব্দটা একটা অন্য ভাষায় যাচ্ছে। সুতরাং যতক্ষণ না অনুবাদ ঘটছে, যতক্ষণ না একটা ভাষা থেকে আরেকটা ভাষায় আমি তর্জমা করছি, ততক্ষণ পর্যন্ত এইটা সম্ভব নয় আমার পক্ষে জানা যে আসলে আমি একটা ভাষা থেকে কিভাবে, মানে একটা ভাষায় আমার কতটা ওজন ছিল যেটা অন্য ভাষাটাই আমি নিয়ে যেতে সক্ষম হলাম না। তো এই এইখান থেকে আমি একটা একটা ফান্ডামেন্টাল প্রশ্নে চলে আসবো, আমাদের আলোচনার মূল প্রশ্নে, যে আমরা যখন বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করছি, আমরা আসলে কার জন্য অনুবাদ করছি? For whom are we actually translating? Are we translating, say for example, if I am translating Sotinath Bhaduri into English, am I translating to the people who do not have access to the language Bangla? Or they can have access to Bangla, not linguistically, but culturally. অথবা যখন আমি অন্য আর একটা ভাষা থেকে
বাংলায় অনুবাদ করছি, say for example, if I am translating a Shakespearean text from English to Bangla, তাহলে কি আমি তাদের জন্য অনুবাদ করছি যাদের কাছে ইংরেজির অ্যাক্সেস নেই? Now, these are two structurally analogous questions. Are the Bengali texts translated into English targeting people who do not speak Bangla? And are the English texts translated into Bangla meant for people who do not have access to English? Now, these two questions are structurally analogous. যেন মনে হচ্ছে যে দুটো আসলে একই কয়েনের এপিঠ আর ওপিঠ, কিন্তু are they the same? কারণ আমি যাদের জন্য ইংরেজি অনুবাদ করছি আর যাদের জন্য বাংলা অনুবাদ করছি তারা কি আসলে একই শ্রেণীর মানুষ? যখনই আমি এই শ্রেণীর প্রসঙ্গটা নিয়ে চলে এলাম অনুবাদের মধ্যে, তখনই আমি দেখব যে অনুবাদ আর কোনো নিরীহ ক্রিয়া নয়। Translation is not an innocent act. Rather, translation is very political and it has all the potential to create hierarchies. এই প্রশ্নটা Walter Benjamin has asked before. Is translation meant for readers who do not understand the original? No, the original, as I said, original is a very important, very significant thing, significant idea in Western theories of translation. Not only theories of translation, like in Western epistemology, origin and original holds a very distinct, very significant place. However, what Walter Benjamin was trying to identify, Walter Benjamin said that আমি একটা কবিতাকে যখন আরেকটা কবিতাতে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করছি, we need to understand what the poem consists of. Walter Benjamin said that the poem has basically two things. One is the language, and I am not translating the language. What else does the poem have? The poem has its essence. Now that essence is to be translated. Now essence is something very abstract. So the task of translator, this is the name of the essay Walter Benjamin wrote, is not to focus on language, but to focus on the essence of a particular literary piece and to translate the essence from one language to another. Now, while we are translating that essence, are we trying to be honest regarding the essence of the texts that we are translating and what is there in that essence of that text? Now let us focus on how they are how are we translating Bangla texts into English? To understand that, we need to understand the scenario of English or the privileges which the language enjoys. এই ভারতবর্ষে বসে ইংরেজি কিছু সুবিধা আছে। কিরকম না, ইংরেজি আসলে এমন একটা ভাষা যে ভাষাটায় ভারতবর্ষের এই বহু ভাষা ভিত্তিক যে সমস্যা বলছি, সমস্যা নয় আসলে, যেই ভাষাগত যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যর যদি একটা কমন মিডিয়াম খুঁজতে হয় আমাদের, তাহলে ইংরেজি আমাদেরকে সেই জায়গাটা দেয়। কিন্তু আমাদেরকে এইটাও খেয়াল রাখতে হবে, ইংরেজি ভারতের ভাষা নয়।
though there are numerous attempts to make English and or to claim English as Indian, and the people tried very hard to show that we have developed an Indian English, but still I think that English is a language which came from outside. এখন এই যে আমি প্রশ্ন করলাম যে আমি বাংলা থেকে ইংরেজিতে যখন অনুবাদ করছি আর ইংরেজি থেকে বাংলায় যখন অনুবাদ করছি, দুটো আসলে এক প্রক্রিয়া, একই পদ্ধতি, নাকি দুটো আলাদা আলাদা ঘটনা? তো আমরা প্রথমে বাংলা থেকে ইংরেজিতে যখন অনুবাদ করছি সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করি যে কোন কোন জিনিস আমরা অনুবাদ করছি এবং কিভাবে আমরা অনুবাদ করছি। এই অনুবাদের কাজ শুরু হয়েছে অনেকদিন আগে থেকে, আমি যাচ্ছি না সেই ইতিহাসে। শুধু যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে how my translated works are recognized if I translate from Bangla to English. Now, Shivani Phukan, in her essay called Towards an Indian Theory of Translation, she argues that in India, the theories which were prevalent in India even before the Britishers came regarding translation did not focus much on the idea of origin or original. কেন? তার কারণ বাংলায় যে ভাষাটা যেটা আমি ট্রান্সলেশনের তর্জমায় ব্যবহার করি সেই শব্দটা হচ্ছে অনুবাদ। না, অনুবাদ আর ট্রান্সলেশন এক জিনিস নয়। অনুবাদ এই শব্দটার মধ্যে দুটো শব্দ লুকিয়ে আছে, একটা অনু মানে পরে আর একটা বাদ মানে কথা। তাহলে অনুবাদ মানে হচ্ছে আমি তোমার পরে কিছু বললাম। That means it is not translating, rather retelling. সুতরাং যখন আমি ট্রান্সলেশনের কথা বলছি ভারতীয় প্রেক্ষিতে, তখন আমার কাজ অরিজিনাল কতটা এবং কতটা অরিজিনাল নয়, অরিজিনালের প্রতি সৎ রইলাম কি সৎ রইলাম না, সেইটা আমার কনসার্ন নয়। রাদার আই এম এইমিং মোর ইন the aspect of retailing. That how I am reinterpreting the text I am translating. কিন্তু এই পদ্ধতিটা ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত ব্রিটিশরা আসেনি। ব্রিটিশরা আসার পরে ট্রান্সলেশন টুক আ নিউ টার্ন, এবং আমরা দেখলাম যে যখনই আমরা ভারতীয় ভাষা থেকে ইংরেজি ভাষায় লেখার চেষ্টা করছি তখনই আমরা এক রকমের ভারতীয় এবং এক রকমের ইংরেজি এই দুটোকে এসেনশিয়ালাইজ করছি, এবং যখনই সেই কাজটা করছি তখনই আমি দুটো ভাষার মধ্যে একটা উচ্চাবচ তৈরি করছি, একটা হায়ারার্কি তৈরি করছি। আমি ইংরেজিটাকে ইংরেজি ভাষায় ভাষান্তর করছি যখন কোনো একটা ভারতীয় টেক্সট, আমার কাজ হচ্ছে শুধুমাত্র ভাষান্তর নয়, রাদার আই ওয়ান্ট দ্য টেক্সট টু রিফ্লেক্ট মাই রিয়েলিটি, and how it should reflect my reality, the way I want it to reflect the Indianness. সুতরাং আমার অনুবাদের কাজ আসলে শুধুমাত্র অনুবাদের কাজ থাকছে না, বরং আমার অনুবাদের কাজ একটা জানানোর কাজ হয়ে যাচ্ছে। কাকে জানাচ্ছি একটা এমন একটা ভাষাকে, যে ভাষাটা আমার ভাষা নয়, আমার ভাষা ছিল না কোনোদিন, বরং আমার দেশে সেটা একটা পার্টিকুলার শ্রেণীর ভাষা। একটা পার্টিকুলার শ্রেণীর লোক ছাড়া ইংরেজিতে অ্যাক্সেস নেই ভারতবর্ষের আমজনতার।
সুতরাং আমি যখন ইংরেজিতে বাংলা থেকে কোনো একটা পাঠ্যকে ভাষান্তর করছি, তখন আমাকে খেয়াল রাখতে হবে যে আসলে আমি এই ভাষার যে হায়ারার্কি সেটাকে অ্যাকনলেজ করে আমি ভাষাটাকে আমি ভাষান্তরের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। The purpose is not only to translate, rather to represent. এবং এখানেই শেষ নয়। If we look at the survival of texts, if we look at the publishers, they will also cater to the English translations which are made into English from the other languages. They are catering to these texts, the English texts, more than they do it for the texts which are not written in English, Bhasha literature. Now, when we are doing it, you can understand that we are essentializing both the entities. We are essentializing the language, English, and we are also essentializing the Bengali culture. সেই জন্য গণেশ দেবী প্রসঙ্গে আলোচনাটা খুব জরুরি, তার কারণ মানে অনুবাদ নিয়ে কথা বলতে গিয়ে গণেশ দেবীর কথা না বলাটা অন্যায়। গণেশ দেবী এমন একজন ভদ্রলোক যিনি প্রচুর আদিবাসী সাহিত্য নিয়ে কাজ করছেন এবং আদিবাসী সাহিত্যের অনুবাদ করছেন। এই প্রসঙ্গে গণেশ দেবীর কথাটা খুব উল্লেখযোগ্য, তার কারণ গণেশ দেবী এই কথাটা খুব ক্ল্যারিফাই করে দিচ্ছেন। গণেশ দেবী একটা বই লিখছেন যেটা একটা অ্যান্থোলজি, আদিবাসী সাহিত্যের অ্যান্থোলজি, পেইন্টেড ওয়ার্ডস বলে। সেই বইয়ের ভূমিকায় গণেশ দেবী লিখছেন যে English carries massive colonial baggage. When the works of contemporary Indian writers who inherit a multilingual tradition several thousand years old were classified as new literature, Western academics had no idea how comical this classification looked to the literary community in India, because Indian literature is anything but new. Now, what he's trying to mention is the fact that he does not want his book to be treated as a spokesperson for the marginalized communities or the marginalized languages. উনি কখনোই চাইছেন না যে ওনার বইটা শুধুমাত্র ইংরেজিতে অনুবাদ করছেন বলে সেই অনুবাদটা উনি আদিবাসী জীবনের প্রতিনিধি হয়ে যাক, এমনটা উনি চাইছেন না। বরং চাইছেন যে, এবং এই কথা পরিষ্কার করে লিখে দিচ্ছেন বইয়ের ভূমিকায়, যে এইটা কোনো প্রতিনিধিমূলক বই নয়, এবং এরকম বহু আদিবাসী রয়েছে যাদের কথা এই বইতে লেখা গেল না, এবং এরকম অনেক আদিবাসী রয়েছে যারা ভারতের বিভিন্ন প্রান্তে, যাদের সাহিত্য একই রকম রিচ, একই রকম ইম্পর্টেন্ট, কিন্তু তাদেরকে এই বইতে ইনক্লুড করা গেল না। তার কারণ এই বইটা প্রতিনিধিত্বমূলক বই নয়। এই বইটার মধ্যে দিয়ে কোথাও আদিবাসীদের প্রতিনিধিত্ব করা হচ্ছে না। কারণ যখনই এই প্রতিনিধিত্ব প্রশ্ন চলে আসছে, whenever the question of representation comes, there is a fallacy, there is a problem of essentialization. Now, this essentialization I was actually talking about when I said that when I am translating Bangla into English, I essentialize. I do not essentialize, I not only essentialize the Bengali identity or the Bengali language, I essentialize
English as well. So these two forms of essentializations are to be avoided when we are reading Ganesh Devi, when he translated the Adivasi texts from the other languages, from multiple other languages to English. Now, of course, you may ask question that why English? Why it is not translated into some other languages? এরকম তো হতেই পারে যে শবরী ভাষায়, শবরের কুরমালি ভাষায় কিছু লেখা, শবর ভাষায় কিছু লেখা, সেটা আমি বাংলায় অনুবাদ করলাম। সেইটা না করে ইংরেজিতে অনুবাদ যখন করছি, তার মানে ধরে নিতে হবে আমি বাংলার চেয়ে ইংরেজিটাকে আগে রাখছি। কেন আগে রাখছি? তার কারণ ইংরেজি আমাকে একটা গ্লোবাল মার্কেট দেয়, যে মার্কেটটায় আমার বই বিক্রি হোক এটা আমি চাইছি। সুতরাং এই মার্কেটেবিলিটি, এই সেলিয়েবিলিটি, এই জিনিসটাকে ইগনোর করে আমি একটা অনুবাদের তত্ত্বে এই মুহূর্তে দাঁড়িয়ে পৌঁছতে পারবো না। এখান থেকে আমি কয়েকটা উদাহরণে যাই। এই উদাহরণটা আমি জানি না, মানে এই টেক্সটটা একটু বেশি, মানে এইটা স্লাইডটা একটু বেশি টেক্সট হেভি হয়ে গেছে, আমি পড়ছি। হ্যাঁ, এটা গোরা থেকে প্রথমটা নেওয়া। তিনটেই গোরার অংশ। প্রথমটা রবীন্দ্রনাথের লেখা, দ্বিতীয়টা ডব্লিউ পিয়ারসনের ট্রান্সলেশন 1924 সাল, তৃতীয়টা সুজিত মুখার্জির ট্রান্সলেশন 1997। শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে, রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে, যাহারা আপিসে কলেজে আদালতে যাইবে তাহাদের জন্য, বাসায় বাসায় মাছ তরকারির চুক্তি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে। কিন্তু এত বড় এই যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। এমন দিনে বিনা কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কলেজের পড়াও অনেক দিন চুকিয়া গেছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই। বিনয়ের অবস্থাটা এইরূপ। সভা সমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে, কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কি করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছিল। পাশের বাড়ির ছাতের উপর গোটা তিনেক কাক কি লইয়া ডাকাডাকি করিতেছিল এবং চড়ুই দম্পতি তাহার বারান্দার এক কোণে বাসা নির্মাণ ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল। সেই সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মনের মধ্যে একটা কোন অস্পষ্ট ভাবাবেগকে জাগাইয়া তুলিতেছিল। Now, let us look at how it has been translated by Pearson in 1924. It was the rainy season in Calcutta. The morning clouds had scattered and the sky overflowed with clear sunlight. Binoy Bhushan was standing alone on the upper veranda of his house, watching in leisurely idleness the constant ebb and flow of passersby. He had finished his college course some time before, but had not yet started any regular work. He had written a little for the papers, it is true, and had organized meetings, but this had not satisfied his mind. And now, this morning, for want of anything in particular to do, he was beginning to feel restless. In front of the shop opposite, a Baul mendicant was standing, dressed in the motley robe of those wandering minstrels, and singing, and like the song was there. Now, একদম শেষ অংশটা আমি রবীন্দ্রনাথ থেকে লিখিনি, কিন্তু পিয়ারসন থেকে এই জায়গাটা তুলে ধরার একটা কারণ আছে। Now look at how Pearson translated the first paragraph. Nothing is kept intact. Okay, everything he omitted apart from the rainy season and the sky overflowed with clear sunlight. এখন শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়ে নির্মল রৌদ্রে কলকাতার আকাশ ভরিয়া গিয়েছে, এইটার মধ্যে একটা এই ঘটনাটার
একটা কালচারাল ব্যাগেজ আছে। দীর্ঘদিন একটা ট্রপিক্যাল কান্ট্রিতে দীর্ঘদিন বর্ষার পরে যখন রোদ্দুর ওঠে, এবং সেই রোদ্দুর বর্ষা শেষের রোদ্দুর, যেটা কিনা শরতের রোদ্দুর, যদিও শ্রাবণ মাস, কিন্তু আমি ধরে নিচ্ছি অনেক দিনের পরে যখন রোদ্দুর উঠেছে, এই রোদ্দুরের মধ্যে আমাদের একটা ছুটি, একটা কাজ শেষ, এই দোতনা লুকিয়ে থাকে। There is a connotation of leisure. Now that leisure of course cannot be captured by Pearson. Now look at how Sujit Mukherjee translated, and Pearson, when he translated, he did not mention Shravan Mash, he just mentioned rainy season. And when he mentioned Baul, he explained that dressed in motley robe of those wandering minstrels. It was not there in Rabindranath. Because Rabindranath did not find it important to explain who were the wandering minstrels. Because Baul was self-explanatory in Rabindranath's language. So you can understand that the purpose of Pearson, or the target audience, the implied reader of Pearson, is very different from who the implied readers in Rabindranath. Now look at Sujit Mukherjee's translation. The clouds had dispersed on this Shravan morning. It is not rainy season. Shravan morning, leaving the Kolikata sky, not Calcutta, Kolikata sky full of clear sunlight. There was no pause in the traffic on the roads. The hawkers cried their wares untiringly. Fish and vegetable sellers had already visited households, which would be sending people off soon to colleges, offices, and law courts. Smoke from kitchen fires rose in the air in spite of these commonplace happenings in a city as large, busy, and hearted as Kolikata. The golden sunlight streamed into its hundreds of streets and alleys like the flow of some unprecedented youthful impulse. Now you can understand that the implied reader of Sujit Mukherjee is very similar to that of Rabindranath. But apparently, Sujit Mukherjee is translating for a group of people who only have access to English, or they do not have access to Bangla. There is an inherent assumption that though you are not familiar with the language, you are familiar with the culture. You cannot read Bangla, but you understand the Bangla sentiments. তার মানে আমি ভারতের মধ্যে এমন একটা কারুর সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছি যে বাঙালি সংস্কৃতি সম্বন্ধে অবগত, শুধুমাত্র বাংলা ভাষাটা পড়তে জানে না, হয়তো শুনলে বুঝতেও পারবে কিন্তু পড়তে জানে না। This is why Sujit Mukherjee never explained who Shravan, like what is Shravan. Sujit Mukherjee never explained who is a Baul. Okay, why? Because Sujit Mukherjee's target audience is very different from Pearson, and Pearson found the entire next part of the first paragraph redundant. He deleted that. এই প্রসঙ্গে একটা ছোট্ট মজার কথা বলে রাখি। যখন পথের পাঁচালীর অনুবাদ বেরিয়েছিল, সেই অনুবাদ কে করেছিল আর আমার মনে নেই, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রথম পথের পাঁচালীর অনুবাদ বেরোয়। পথের পাঁচালীর উপন্যাসটা যদি পড়া হয় তাহলে দেখা যাবে যে উপন্যাসটা তিনটে অংশ। প্রথমটা বল্লালি বালাই, দ্বিতীয়টা আমাটির ভেপু, তৃতীয়টা অক্রুর সংবাদ। এই প্রথম এবং শেষ অংশটা
যখন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পথের পাঁচালীর অনুবাদ বেরোয়, তারা বাদ দিয়ে দেয়। They did not feel it important to incorporate these two sections, Bollali Balai and Ukrur Sangbad, relevant. Okay, they did not find them relevant, and this is why they did not incorporate them. সুতরাং এই কাজটা হয়েই থাকে। আমি যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষায় অনুবাদ করছি, তাহলে আমার কাজটা আসলে একটা আমি আসলে কি অনুবাদ করছি, হাউ টু ক্যাপচার দ্য এসেন্স becomes again a very question, like a very important question when we are looking at these translations. যে কাদের জন্য অনুবাদ করছি এবং কেন অনুবাদ করছি। সুজিত মুখার্জি যখন অনুবাদ করছেন তখন অন্য সমস্ত ভাষার থেকে ইংরেজিটাকে বেছে নিচ্ছেন। Why? Because he inherently understands that English is more accessible language in India. সুজিত মুখার্জি একটা বড় এসে লিখছেন, ডিসকভারিং ট্রান্সলেশন, ট্রান্সলেশন আর রিডিসকভারি, এক্স্যাক্টলি মনে পড়ছে না এসের নামটা, রিগার্ডিং দ্যাট, লাইক ইটস এইরকম কিছু একটা শুনতে। তো সেইখানে উনি একটা কেস স্টাডি করছেন। জীবনানন্দের কবিতা বনলতা সেন, তার প্রথম স্ট্যান্জাটা উনি অনেক রকম অনুবাদ করার চেষ্টা করছেন। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, এই 1000 কি 1000? সুজিত মুখার্জি বলছেন না, কেন 1000 নয়? বিকজ 1000 is specific, 1000 is not. It could have been translated as eons, but eons is archaic, 1000 is not. So he is experimenting with the language and how one particular language, how the essence of Bangla can be captured in English. Now, this is why Emily Apter, when she wrote a book called Against World Literature, she argued that world literature is something which is impossible because world literature reduces the different cultural nuances of the entire world into something very Eurocentric. Okay, world literature banks on the idea of translatability, which assumes that everything can be made legible to global audience. And instead of that, she is proposing something untranslatable, where she's like untranslatability is not, quote unquote, a failure for her, rather a theoretical engagement with the cultural nuances. There are certain things which are so specific so that it cannot be translated. Now that untranslatability does not talk about the failure of the target language, rather it makes the source language retain its cultural specificity. I don't know how many of you are familiar with names like Milan Kundera. Milan Kundera, when he was writing a book called The Book of Laughter and Forgetting, he mentioned the term called litost. And litost, he did not change the word litost because litost is a Czech word and he could not find any English equivalent of the word litost. Similarly,
if we want to translate certain Indian texts, Indian words, say for example, Obhishar, we cannot find any in English equivalent of the word Obhishar, of the word Sneho. We do not have any English equivalent of these words. Now, these are cases of untranslatability, which does not signify the limitations of English language, rather, which actually talks about how this language can be critically engaged. Now, let us look at the last question, that is why. Why and what do we translate? Now, that is very significant because our selection of texts contribute significantly to the formation of the canon of translated texts. And আমি দুটো একসঙ্গে রেখেছি, why and what do we translate, because কি ট্রান্সলেট করি সেই উত্তরটা যদি পাওয়া যায় তাহলে কেন ট্রান্সলেট করছি সেই উত্তরটাও অটোমেটিক্যালি পাওয়া যাবে। টু মেক আদার পিপল নো মাই পিপল, আমি কি আমার লোক সম্বন্ধে, আমার প্রতিবেশী কারা বা আমার দল কারা তাদের সম্বন্ধে অন্য লোককে জানানোটাই কি আমার উদ্দেশ্য, নাকি অন্যদের সম্বন্ধে আমার নিজের দলকে জানানোর উদ্দেশ্য? আমার ট্রান্সলেশন কি নতুন হায়ারার্কি তৈরি করে নাকি বাউন্ডারিজ ডিসলভ করে? আমি কি আসলে নতুন ভাবে একটা টেক্সটকে পড়তে চাই? Why do we translate? Now, look at the texts which are translated. Look at how we are translating it. What is the selection? Like, what is the purpose of selection? আমি এই মুহূর্তে বসে if I think of translating a very canonical Western author, that means I am actually subscribing to the canon. And how the canon is formed? It is formed by the creation of literary history. Literary history forms canons. এই যে একটা ভাষার মধ্যে কোনো টেক্সট ক্যাননিক্যাল হয়ে উঠলো, কোনো টেক্সট মুখ্য হয়ে উঠলো, সেই মুখ্য টেক্সট আসলে তার সাহিত্যিক প্রতিভার উপর নির্ভর করে নেই, বরং আমি কিভাবে সেই টেক্সটটাকে সাহিত্যের ইতিহাসে ঠাঁই দিয়েছি সেইটার উপর নির্ভর করে আছে। এখন আমি যদি সেই টেক্সটকে বেছে নিই অনুবাদ করার জন্য, তাহলে বুঝতে হবে যে এই অনুবাদের কাজটার মধ্যে দিয়ে আমি যে ক্ষমতা ব্যবস্থাটা তৈরি হয়েছে ক্যাননিক্যাল টেক্সট তৈরি করার জন্য, একটা টেক্সটকে মুখ্য প্রমাণ করে তোলার জন্য যে ক্ষমতা ব্যবস্থাটার জন্ম আমি দিয়েছি, সেই ক্ষমতা ব্যবস্থাটাকে আমি আসলে সমর্থন করছি। কিরকম ভাবে সমর্থন করছি? তার কারণ আমি যখন অনুবাদ করছি, আমি তখন শুধুমাত্র ফর এক্সাম্পল শুধুমাত্র ইউরোপিয়ান কিছু টেক্সটই অনুবাদ করছি। Why I am translating European texts? Because these European texts have more market value. Why these European texts have more market value? Because these texts were written by Europeans, and we have internalized the idea that Europeans are superior to us. So when I am choosing them to be translated, I am subscribing to that hierarchy. And when I am creating an entire Bengali literary world by translating European texts into Bangla, I can understand that
I am creating a new hierarchy. I am actually not dissolving the boundaries, rather, I am subscribing to the very power structure which has been already created, which has been created by the colonial epistemology. Now, let us look at another very important person regarding translation, whose name is Manavendra Bandyopadhyay. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করছেন সেই সমস্ত সাহিত্যকে, বাংলা ভাষায় অনুবাদ করছেন সেই সমস্ত সাহিত্যকে, যে সমস্ত সাহিত্য প্রথাগত ইউরোপীয় সাহিত্যের ক্যাননের বাইরে। কিরকম? উনি অনুবাদ করছেন ভাস্কো পোপা, উনি অনুবাদ করছেন আলেহো কার্পেন্টিয়ার, উনি অনুবাদ করছেন মিরোস্লাভ ভলুভ, উনি অনুবাদ করছেন নিকানোর পারা। নাও এই যাদের লেখা উনি অনুবাদ করছেন তারা ইউরোপিয়ান মুখ্য যে অথর তাদের বাইরে, সেই ক্যাননের বাইরে। কেন অনুবাদ করছেন? তার কারণ ওনার মনে হচ্ছে যে এই অনুবাদটা করলে প্রথমত উনি একটা ক্ষমতা ব্যবস্থাকে রেজিস্ট করতে পারবেন। সুতরাং দ্য অ্যাক্ট অফ ট্রান্সলেশন বিকামস অ্যান অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স। এই অংশটা, যে অংশটা এখানে রয়েছে, সেই অংশটা অনেক ভূমিকা থেকে নেয়া, তৃতীয় বিশ্বের সাহিত্যের ভূমিকাতে উনি লিখছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রথমত ইংরেজদেরই পরিকল্পিত ছিল বলে, এবং স্বাধীনতার 40 বছর পরে আজ ইংরেজি মাধ্যম শিক্ষার অত্যুৎসাহ এবং ভয়ঙ্কর রমরমা দেখে আজকাল হয়তো দুর্ভাবনায় অনেকেরই রাতের ঘুম ও দিনের কাজ মাটি হয়ে যায়। সংকট যে ক্রমেই বেড়ে যাচ্ছে বিশ্বের বদলে, এই অদ্ভুত শিক্ষার প্রকোপ যে ক্রমেই শ্বেতাঙ্গ ইউরোপীয় ও মার্কিন সংস্কৃতি জগতে আমাদের চিন্তা ভাবনা ও ধ্যান ধারণাকে সংকুচিত করে আনছে, আর কিছুই যে আমরা জানবার চেষ্টা করছি না কিংবা জানবার সুযোগও পাচ্ছি না, এই দুর্দশা যে আমাদের ক্রমেই অশিক্ষিত করে তুলছে, তা নিশ্চয়ই বিশদ করে বলবারও আর অপেক্ষা রাখে না। ইংরেজি মারফত আমরা শ্বেতাঙ্গ ইউরোপীয় ও মার্কিন সংস্কৃতির সঙ্গে যতটা পরিচিত, ততটা এমনকি ইংরেজের প্রাক্তন উপনিবেশগুলির সঙ্গেও নয়। অথচ আফ্রিকা বা পশ্চিম ইন্ডিজে কিন্তু ইংরেজির ব্যবহার চলতো, তা যতই অন্যরকম ইংরেজি হোক না কেন। ক্রিকেট বা বিশ্বকাপ ফুটবলের সৌজন্যে আমরা যদি বা পশ্চিম ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফ্রিকার অন্য কোনো দেশ, ব্রাজিল, মেহিকো, আর্জেন্টিনার কথা সামান্য কিছু জানতে পেরেও থাকি, সেই সব দেশ মহাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে আজও আমাদের পরিচয় ধিক্কারজনকভাবে নগণ্য। And this, to make this পরিচয় more palpable, more tangible, he endeavored to translate a huge canon of literary texts which do not conform to the power structure. সুতরাং কি জন্য অনুবাদ করব এবং কি অনুবাদ করব, সেই গোটা এই প্রশ্নটা আমাদেরকে বলে দেবে যে whether our translation is actually an act of resistance, whether I am actually translating for the culture. Now that cultural turn in translation studies, which has been talked about by Susan Basnett and Harish Trivedi, becomes important. But we need to understand that also when we are translating culture, we are not supposed to take the text, we are not supposed to consider the text as the representative of that culture. If we do so, we essentialize the culture. Now, these are the questions I actually keep on asking throughout the presentation because these are the questions which may talk about the limitations of theorizing translation. যে একটা সংস্কৃতি থেকে আর একটা সংস্কৃতিতে যখন অনুবাদ করছি, তখন সেই অনুবাদটার মূল ইউনিট
একক আমি সংস্কৃতি রাখতে পারছি কতটা। Now let us come to the last slide of this presentation. This is the short story I have already shared with you. Now look at the beginning of the short story. All right, you know, I hear this story up north, maybe Yellowknife, that one, somewhere. I hear it maybe a long time, old story, this one, 100 years, maybe more, maybe not so long either, this story. থমাস কিং এইরকম ভাবে শুরুই করছেন এই গল্পটা, ওয়ান গুড স্টোরি দ্যাট ওয়ান। কেন শুরু করছেন এরকম ভাবে? থমাস কিং কি নিজে ইংরেজি জানতেন না? কেন অদ্ভুত ইংরেজির ব্যবহার? তার কারণ যে ক্যানাডিয়ান অ্যাবরিজিনালদের কথা উনি লিখছেন তাদের কিছু ভয়েস পিস রেকর্ডেড হচ্ছে উনি যে সময় লিখছেন তার ঠিক আগে আগে। জুলি ক্রুকশ্যান্ড বলে একজন ভদ্রমহিলা, তিনি গিয়ে অ্যাবরিজিনাল মানুষদের থেকে তাদের গল্প রেকর্ড করছেন এবং যখন সেই রেকর্ডগুলোকে, সেই এথনোগ্রাফিক টেপগুলোকে উনি ট্রান্সক্রাইব করছেন, she incorporated certain pauses and these pauses culminated into this kind of English. Now look at like it is an actual excerpt from these like archaeological, like ethnographical tape. I will tell you this. That's not too long ago. They got a horses those days and they got gun. Not long ago. Could be 100 years ago or maybe not that long. প্রথম অংশটা হ্যারি রবিনসনের যেটা, সেটা কিন্তু কোনো গল্প নয়, সেইটা অ্যাকচুয়ালি এই অ্যাবরিজিনাল কমিউনিটির কাছে গিয়ে শুনে তাদের গল্প উদ্ধার করে একটা ট্রান্সক্রাইবড টেক্সট, যেটা থেকে থমাস কিং একটা গল্প তৈরি করছেন এবং গল্পটার মধ্যে এই ভাষাটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন। এখন এইটাকে যদি বাংলায় অনুবাদ করতে হয় তাহলে এই যে গোটা হিস্টোরিক্যাল প্রসেসটা, এইটাকে কি কোনোভাবে তুলে আনা সম্ভব? যখন আমি অনুবাদ করেছিলাম সেই অনুবাদটা এরকম হয়েছিল, আচ্ছা বেশ, বুঝলে, এই গল্পখানা আমি উত্তরে কোথাও শুনেছি, এই যে এইটা কোথায় ইয়েলোনাইফে, কবে কোথাও, কোথায় বহুদিন আগে শোনা এই গল্পখানা, বেশ পুরনো, বছর 100, কোথায় তারও বেশি এই গল্পখানা, আবার বোধহয় অত বেশিও নয়। যাক, এই যে বলার ধরনটা, এই বলার ধরনটা বাংলায় বললে মনে হয় একজন বয়স্ক মানুষ, বা মনে হতে পারে একজন বয়স্ক মানুষ একটা পুরনো কথা মনে করার চেষ্টা করছেন, হ্যাঁ, কিছুটা খেই হারিয়ে গেছে, হ্যাঁ, কিছুটা মনে করতে পেরেছেন, but it does not talk about the limited accessibility to English for these Aboriginal communities. এটা শুধু বয়স্ক মানুষের ভাষার, বয়স্ক মানুষের স্মৃতিগত অক্ষমতা নয়, বরং একটা ভাষাগত বাধা, যেটার জন্য হ্যাঁ এই গোটা ছোট গল্পটি ওয়ান গুড স্টোরি দ্যাট ওয়ান যেমন ব্রোকেন ইংলিশে লেখা। এখন এই ঘটনাটা যখন আমি ইংরেজিটাকে দেখছি, সেই ইংরেজিটা আসলে সেই ইংরেজিটা আসলে একটা ফর্ম অফ রেজিস্ট্যান্স। নাও when I am translating that English into my Bangla, is it possible to capture that same essence which was there in the Thomas King's version? Now these are the problems which we face with when we are dealing with translation. এই গল্পে আরো একটা বড় জায়গা আছে, যে জায়গাটায় এমন একটা ঘটনা ঘটছে যেটা কয়োটে এসে অনেক জিনিসের নাম বলে যাচ্ছে। ওয়ান গুড স্টোরি দ্যাট ওয়ানের, I have already shared this story. If you have read this story, you will understand that that good story is actually the story of Adam and Eve. But Thomas King did not name his Adam, it's rather Adam.
which I have translated into Bangla as apod, but it captures, or it tries to capture, the connotation of damn. It does not capture the biblical phonological similarity with Adam. যে একদল লোক তারা অ্যাবরিজিনাল কমিউনিটির কাছে যাচ্ছে, একটা ক্যানাডিয়ান অ্যাবরিজিনাল কমিউনিটির কাছে যাচ্ছে, এবং সেই অ্যাবরিজিনাল কমিউনিটিকে তাদের জেনেসিসের কথা বলছে। সেই অ্যাবরিজিনাল কমিউনিটি আসলে বাইবেলের অ্যাডাম এন্ড ইভের গল্পটাই বলে দিচ্ছে তাদেরকে অন্য রকম ভাবে। এই গোটা গল্পটা বলার সময় তারা কয়োটে বলে একটা জন্তুর কথা বলছে। কয়োটে is a very important recurring motif in Canadian Aboriginal myth. Coyote is actually a trickster in their oral tales. Now, the coyote বলে একটা এর কথা বলছে, জন্তুর কথা বলছে, যে বারবার করে একটা জিনিসের নাম বলে দিয়ে যাচ্ছে। Now, when coyote is telling the names, you can understand, if you verify, if you belong to that particular linguistic group, you can understand all the names are wrong names. কিন্তু কয়োটে সেগুলোকে বলছে কেন? তার কারণ কয়োটে একজন ট্রিকস্টার, কয়োটের কাজই ধোঁকা দেওয়া। Now, when you are translating that into Bangla, it is not possible to make others understand without glossing, without making a footnote, what coyote signifies in the oral tales of Aboriginal Canada. Now, let me end my presentation here. Okay, like I have already taken 5 minutes extra. However, thank you. Thank you so much, Gaurav. We have had a very interesting range of questions. We'll get to there one by one. So, আমি চলে আসছি। আমাদের আজকের প্রথম প্রশ্নটি মারার থেকে ছিল। Mara, do you want to interact with Gaurav direct? We have time for that. আচ্ছা, I can. It's কোনো অসুবিধা নেই, মাফ করুন। No, go ahead, Mara. It's absolutely fine. Oh, it was just it was kind of a very simply phrased question, which I was just kind of wondering what impact it has to translate into American English versus British versus Indian English or other Englishes. I'm not always sure, other than spellings, also how much different audiences might even notice a difference between British or American English, especially in contemporary writing. So I was just curious what impact that might have. Sorry, can you just ask me the question again? I was wondering what impact it might have to translate Bangla into American English versus British or Indian English or other Englishes, and whether British or American English is even different enough that it's noticeable and matters, because I was thinking there are different kinds of histories and baggages associated with those different kinds of English. And part of what I was thinking about, I'm working for this assignment on Humayun Ahmed's story, and there's a opportunity to potentially use a very American idiom about airing one's dirty laundry versus, sharing things that had happened in one's past. So I was thinking that's kind of what made me think about it, about the different kinds of Englishes and the baggage that might be with them. Okay, I understand now your question, but I let me ask you another question. What impact on? Are you talking about the American audience, British audience? Impact on whom? I guess it's actually a rather broad question. I mean, whether it would change the experience for the reader, but then, as you proceeded through the essay talking about, or through your presentation, I suppose that I'm not sure how much it matters. I was just, that question came very early in your presentation, actually. So, yeah,
I don't know, because when you got to the point about marketability and sellability and who is it for, it might be too broad of a question to be worth answering. But it's just true, kind of true. I was what it made me think of. about to say that, like, because American market, the market for American English and the market for British English are two different markets. Okay, though they overlap, there are like multiple overlaps, but they are like two different markets. So if you are talking about the impact on the British literary scene scenario or American literary scenario, I do not know. Okay, I do not know whether there will be any impact at all. Okay. Yeah, it's But not there are- even the marketability and sellability. Yeah. I'm also thinking like the example you gave with the from Gorda again, like there, it's not even just the marketability and sellability. Like, would I a think- would I a think reader Mara, you from are India? also trying to highlight the cultural differences, right? Yeah. Yeah. And I think this is a very interesting question. Sorry to add something. I'm trying to add something to this. May I, Gaurav? Yes, sure. I personally feel, I mean, this is an excellent question, by the way. I personally feel like, Mara, you mentioned that there is a significant scope that you have found to use American English. Now, sadly, I'm not familiar with this story you are translating, but I would definitely make it a point to read this. I feel if there is, for instance, again, I'm just hypothetically saying that if there is a character in a story or a situation which might require usage of Irish variant of English, I might go for that. So I think it kind of depends on the context as well, that the kind of situation that we have in that story. That's my take. Yes, maybe. Maybe, but like this is also a form of essentialization, actually, you know, like there are instances which may seem informal and where I am actually trying to like incorporate American English because like I perceive American culture as more informal than British culture, and this is why probably I am thinking of translating that particular section into American English, but like not thinking of British English, probably, or like I'm trying to like this informality is just an example, like it can be something else, but this is also a form of essentialization of like of Bangla as well as American and British English, like two forms of Englishes. Like what I feel, like Mara may differ. Okay. No, Thank that's you. a really good point. Thank you so much. Thank you, Mara, for the question, and obviously thanks to Gaurav as well. Then it was just me wondering who translated Pather Panchali. I'm skipping that part. And Joanna has an interesting suggestion, and we actually had a follow-up probably of that suggestion. Like we were talking about that whether Obhishar can be translated at all. And Joanna is actually trying to point out that since Obhishar has a connotation that Premer Jatra, so can we think along those lines while translating? But if Joanna wants to interact, I think we have time for that. It would be... Actually, this is not my idea. This is actually from Tagore, because in Gitanjali he says, Adzi Jorer Rata Tomar Obhishar, Pranshokha Bond Huhamar, and he himself translates, although abroad on this stormy night, on this journey of love, my friend. So this is from Rabindranath Tagore. Yeah, and yeah, actually, I understand. But yeah. Tagore was very, like I do not want to value judge, but Tagore was a bad translator. So No. But I just pointed out this because I am doing the Anubad Korchi Amar Bhashai. So when I was translating this word, it was very tough for me. Tryst, Premer Jatra. Actually, there is no concept of Premer Jatra in Bengali culture.
like why I am skeptical about Mhm. calling Obhishar the journey of love, Yes, because yes. of the fact that Obhishar is not a simple journey, a journey with multiple Mhm. obstructions. Like Mhm. if I like say for example, my beloved lives next door, okay, like is my next door neighbor, and if I go to her or go to him, like to meet, this is not Obhishar. Okay, Obhishar has some obstacles. Like Obhishar Mhm. is not a very easy journey. Mhm. Okay, so Mhm. I can explain Obhishar, but there is no one word substitute, okay, which can be used Yeah, for Obhishar. It's very difficult. ঠিক আছে। Absolutely, Yeah, absolutely. that is true. Yeah. Okay. ওকে, অভ্রা কিছু বলতে চাইছেন? আচ্ছা অভ্রা, আপনি বলে নিন, আমাদের আজকে সময়ের আছে। আচ্ছা, যেখানে আমরা আলোচনা করছিলাম যে দেবিদা যেখানে বলছেন যে অ্যাবসেন্সের মধ্যেই যে প্রেজেন্সটা ধরা থাকছে, এবং ধরি আমার যে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে টার্গেট ল্যাঙ্গুয়েজের যে যাত্রাটা ট্রান্সলেশনের মাধ্যমে, আমি যখন ইংলিশের মতন একটা ল্যাঙ্গুয়েজকে চুজ করছি, সেখানে কিরকম ভাবে এই মর্নিং প্রসেস যেটা আপনি তখন রেফার করলেন, আমি খোঁজার চেষ্টা করছি যে একটা ল্যাঙ্গুয়েজ যদি তার ব্যাগেজটাকে পেছনে রেখে আসছে, ইংরেজির ক্ষেত্রে কি সেটা ঘটছে যখন সেটা অন্যান্য টার্গেট ল্যাঙ্গুয়েজে গিয়ে পৌঁছচ্ছে, তার যে হায়ারার্কি গ্লোবাল কনটেক্সটে, সেটা তো তখন ইট ইজ নট বিং লেফট বিহাইন্ড, বাট আই থিঙ্ক সাম ওয়ে অর দি আদার ইট ইজ ক্যারিড ফরওয়ার্ড। ওই জায়গাটা ভালো প্রশ্ন এটা। হ্যাঁ, তার কারণ আমরা there is a person called জুলিয়ান গো বলার চেষ্টা করছেন যে ইউরোপিয়ান এপিস্টেমোলজিটাকে আমাদেরকে এমন ভাবে খাইয়ে দেওয়া হচ্ছে, ওটাকে আমরা ইউনিভার্সাল ভেবে নিয়েছি। উনি ওটাকে মেট্রোসেন্ট্রিক বলার চেষ্টা করছেন। হ্যাঁ, সুতরাং এরকম একটা সম্ভাবনা থেকেই যায় যে আমার ভাষায় যখন যে জিনিসটাকে আমি মানে ইংরেজি থেকে যখন আমি অনুবাদ করছি, সেই অনুবাদটা যেভাবে অনুবাদ করছি, তাতে যেহেতু আমি ইংরেজি সংস্কৃতির সঙ্গে অপেক্ষাকৃত বেশি পরিচিত, তাই হয়তো ব্যাগেজটা রইল না। হ্যাঁ, আচ্ছা, এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা অনুবাদ করছেন একটা কবিতা, ডেভিড ডিওপ, like if I am not wrong with the French pronunciation, it's probably David Diop. Now, David Diop has written a poem. David Diop is a Senegalese poet. David Diop has written a poem called Africa, My Africa. Now, Afrique, Mon Afrique. It's the French name. Now, when he is translating from French, there is a particular line which describes a flower as fini. I'm not very sure, like my French is very poor. Let me find it out. I think it can be, yeah, Fanny. The flower blanche et fini. Now, Fanny is something which can be translated as faded. Okay. Now, when the English translations were made, it was faded. But it can also, Fanny means ঝরে পড়া, শুকিয়ে যাওয়া। কিন্তু উনি যখন অনুবাদ করছেন, উনি লিখছেন রং জ্বলা। তো এই যে রং জ্বলা অনুবাদটা করছেন, সেটার মধ্যে ওই ঝরে পড়া ব্যাপারটা রইল না। তো ফুলকে আমরা যেভাবে চিনি আর যেভাবে দাভিদ দিওপ লেখার চেষ্টা করছেন, হ্যাঁ, সেইটা দুটো আলাদা। ফুলের বর্ণনার ক্ষেত্রে সেটা আলাদা, আমার ভাষায় একরকম, এবং শুধু ফুল নয়, একটা বিপ্লবের কবিতায় ফুলের প্রসঙ্গ যখন আসছে,
তখন আমি কিভাবে দেখবো সেটাকে, আমার তার জন্য কি কি ভাষা রয়েছে, সেই ভাষাতে আমি যখন লিখবো তখন কোন শব্দগুলো ব্যবহার করলে আমার সেই বিপ্লবটাকে তুলে আনা যাবে কবিতার মধ্যে। হ্যাঁ, সেই জায়গাটার সেইটা আমার একটা, সেই ভাষাটার একটা পরিসর আছে আমার কাছে। সেই পরিসরের মধ্যে আমি যখন অনুবাদ করছি, একটা অন্য ভাষা থেকে নিয়ে আসছি, তখন সেই জিনিসগুলোকে মানে এসেন্সটা ট্রান্সলেট করতে গিয়ে কোথাও হয়তো আমি ভাষার যে ব্যাগেজ, সেই ব্যাগেজটাকে পেছনে ফেলে এলাম। হ্যাঁ, আর একটা জিনিসও খেয়াল রাখতে হবে, ইংরেজি মানেই ইউরোপ, এটা নাই হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে রাশিয়ান সাহিত্যের একটা বাংলা অনুবাদের পেজ আছে আমার কাছে, আই ফাউন্ড ইট সামওয়্যার। অনুবাদের ওইটুকু পরিসরই এত সুন্দর। এবার আমি যেহেতু তার ইংরেজি অনুবাদটা পড়িনি, ফলে আমি বুঝতে পারছি না কোন নভেল বা কোন টেক্সট থেকে এটা। মে আই প্লিজ শেয়ার উইথ ইউ ইন দ্য চ্যাট বক্স, আপনার যদি জানা থাকে, আই উড লাভ টু রিড দ্য ট্রান্সলেশন, ওই পেজটা। ইফ মানে ইটস নোন। পড়াশোনা আমার আছে কিনা আমি জানি না, ঠিক আছে মানে। না না, অ্যাবসলিউটলি, আমি চ্যাট বক্সে শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তারপরের প্রশ্নগুলিতে যেতে থাকি। অভ্রা শেয়ার করবেন এবং আমরা, আচ্ছা স্বস্তিক কিছু বলতে চাইছেন, প্লিজ স্বস্তিক। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, কয়েকটা জায়গা মানে আমি ভাবছিলাম যে সংস্কৃতির অনুবাদ বা পরিবর্তন করা হচ্ছে, মানে বলা হবে সংস্কৃতি তো মানে এক থাকছে, দুঃখের যে যাপনটা, সেই দুঃখের যাপনটা তো মানে আলাদা হতে পারে না। মানে কেউ কাউকে হারিয়েছে তার জীবন থেকে, তার দুঃখটা ভারতেও যা ইউরোপেও তা, কিন্তু তাকে যে ব্যাখ্যা করছে সেটা হয়তো ডিফারেন্ট এরিয়া হতে পারে, যেখানে গিয়ে আবার ওই রেলিভেন্ট কথাটা মানে প্রযোজ্য, কার জন্য দুঃখ কতটা প্রযোজ্য সেটা আবার মানে সম্পর্ক ভিত্তিক, যেটা মনে হচ্ছে যে যে অনুবাদ করছে তার সাথে ব্যক্তিটির বা টেক্সটির বা শব্দটি কতটা সময় কাটিয়েছে, সময় কাটানোটা একটা ফ্যাক্টর। যে অনেক দিন ধরে সেই ব্যক্তিটি একটা শব্দের সাথে অনেক দিন ধরে সময় কাটিয়েছে এবং তার জীবনের ইভেন্ট গুলোর সাথে দিনের পর দিন তার এক্সপ্রেশনটা পাল্টে যাচ্ছে। হয়তো শব্দটা একই থাকছে। আমি দুঃখ বলতে আগে ছোটবেলায় যেটা ভাবতাম, কান্না হতো বা যে বিষয়গুলি ঘটতো, সেটা আবার বড় বয়স গিয়ে মানে যখন বড় হচ্ছে মানুষ তখন পাল্টে যাচ্ছে। আবার একইভাবে যখন আমরা বলি মানে টেস্টের কথা আসছে, মানে টেস্ট ইন দ্য সেন্স অফ খাবারের যে বিষয়টা, কেউ হয়তো মিষ্টিটা অনুভব করছে, সেটা হয়তো বলতে পারে সে অন্য ভাষায় অন্য একটা ওয়ার্ড, কিন্তু সে তো মানে বিষয়টাকে কমপ্লিটলি চেঞ্জ করে, মানে কালচারাল চেঞ্জ হয়তো হবে না, আমার মনে হচ্ছে কাস্টমটা পাল্টে গিয়ে সে হয়তো অন্য কিছু বলবে। চিনিটাকে সে তেতো হয়তো অন্য ভাষায় অবশ্যই বলবে না। এই জায়গাটা জাস্ট একটা অ্যাজ এ কমেন্ট আমি দেখছি যে আমি পার্শিয়ালি এগ্রি করছি তোমার সঙ্গে স্বস্তি, তুমি বলছি, আচ্ছা আপনিই বলছি, আমি পার্শিয়ালি এগ্রি করছি। তার কারণ আমার মনে হয় যে এরকম কিছু হয় না ইউনিভার্সাল বলে। অনেকেই এই তর্কটা করছেন, গেটে ওয়ার্ল্ড লিটারেচার প্রপোজ করছেন এই বলে যে কিছু কিছু ইউনিভার্সাল ইমোশনস আছে দ্যাট ক্যান which have the potential to transcend national boundaries, linguistic boundaries, cultural boundaries. I don't believe they have. Okay. তার কারণ আছে। ব্রেস্ট একটা জায়গায় লিখছেন, the way white person loves is not the same way the black person loves. এমিলি আফটারও একই রকম ভাবে বলার চেষ্টা করছেন যে এই অ্যাজাম্পশনটা যে প্রত্যেকটা জিনিসই আসলে ট্রান্সলেটেবল, এই অ্যাজাম্পশনটা আসলে খুব রিডাক্টিভ। আসলে এরকমটা নয়। হ্যাঁ, আমি যেভাবে স্বাদকে পারসিভ করি আমার সংস্কৃতিতে, অন্য সংস্কৃতিতে স্বাদকে অন্যভাবে পারসিভ করা। হয়তো মিষ্টি তেতো হয়ে যাবে না, হ্যাঁ, কিন্তু আমি মিষ্টি বলতে যা যা জিনিস বুঝি, আজকে জুলু ভাষায়
মিষ্টি বলতে তাই তাই জিনিস কেউ নাই বুঝতে পারে, তার কারণ মিষ্টি শব্দটার একটা কালচারাল কনোটেশন আছে আমার কাছে। হ্যাঁ, বোঝাতে পারলাম কি? হ্যাঁ, কারণ আমি আমার প্রেমিকার প্রতি কি প্রেম অনুভব করব, বা আমি আমার সন্তানের প্রতি কতটা স্নেহ অনুভব করব, সেটা গোটাটাই নির্ভর করছে আমার সংস্কৃতি আমার পরিবারকে কিরকম ভাবে তৈরি হতে দিয়েছে তার উপর। সুতরাং রিলেটেবল, কিন্তু এক নয়। একটা পয়েন্ট আমার মনে হচ্ছিল যে প্রত্যেকে তো মনে করছে প্রত্যেকের মতো অবজার্ভ করছে, প্রত্যেকের সেলফটা বিষয়টাকে ট্রান্সলেট করছে, প্রত্যেকে ভাবছে আমার পার্সপেক্টিভ থেকে ওয়ার্ল্ড, মানে সবার মধ্যে ওই আমি বিষয়টা রয়েছে। আমি বিষয়টাকে যখন কেউ মানে সংস্কৃতির ক্ষেত্রে ট্রান্সলেট করছে, তখন কিছুটা বিক্ষেপ হচ্ছে যে আমি বিষয়টাকে যেভাবে বুঝি তার বাইরেও বুঝতে পারে অ্যাকচুয়ালি কিছু জায়গায়। হ্যাঁ হ্যাঁ, নির্ভর করছে সেটার খবর খানিকটা। হ্যাঁ, এবং আমি তো কোনো মানে আকাশ থেকে পড়িনি না, আমি তো সংস্কৃতিরই প্রোডাক্ট। হ্যাঁ, সুতরাং আমি কিভাবে বুঝি জিনিসটা, সেই জিনিসটা আমার সংস্কৃতি ঠিক করে দিয়েছে খানিকটা, পুরোটা নয় কিন্তু খানিকটাতে বটে। একদম একদম, ধন্যবাদ স্বস্তিককে এবং গৌরব। আচ্ছা, সাদিকুলদা বলুন। সাদিকুলদা আমাদের সহকর্মী, সাদিকুলদাও কিছু বলতে চাইছেন। সাদিকুলদা। গৌরব বাবু, শুভ সন্ধ্যা, নমস্কার আপনাকে। নমস্কার। ব্যাপার হচ্ছে ওই গোরার প্রসঙ্গে, গোরা উপন্যাসটি যখন আপনি অনুবাদ দেখালেন, এখন তিনজন তিন রকম অনুবাদ করেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ একটি করেছেন, আর ডব্লিউ পিয়ারসন করেছেন, আর একজনের নাম কি বললেন করেছেন। এখন ঘটনা হচ্ছে যে একটা অনুবাদ যখন একাধিকবার হচ্ছে বা একাধিকজন করছেন, আমি যদি আমার ভারতীয় পরিবেশ পরিস্থিতি বা ভৌগোলিক অবস্থানের নিরিখে বিচার করি, তো ধরুন যে আমাদের উত্তর ভারতের এক আবহাওয়া, দক্ষিণের আর এক আবহাওয়া, পূর্ব দিকের আর এক আবহাওয়া, এই যে বর্ষাকালীন যে পরিস্থিতিটা, তাহলে কোন প্যারামিটারে আমি কোন অনুবাদটাকে নিব যে অনুবাদটা সর্বজনীনতা বা ইউনিভার্সাল রূপ লাভ করবে বা গণ্য হবে? আমি কি বুঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ, নিশ্চয়ই। আসলে মুশকিল হচ্ছে যে আমি এইটা ঠিক প্রেসক্রাইব করতে পারবো না যে কোন অনুবাদটা বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, তার কারণ পিয়ারসনের যারা রিডার তারা সুজিত মুখার্জি রিডার নয়, এবং পিয়ারসন এবং সুজিত মুখার্জির মধ্যে একটা স্থান কালের ব্যবধান আছে। যারা পিয়ারসন অনুবাদ করছেন 1924 সালে, তখন ভারতবর্ষ সম্বন্ধে যারা ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ড, পিয়ারসন আমি ধরে নিচ্ছি অনুবাদ ভারতবর্ষের ইংরেজি শিক্ষিত মানুষের জন্য করছেন না, তিনি ইউরোপের জন্যই করছেন। হ্যাঁ, তো এই যে ইউরোপের জন্য যে পিয়ারসন যে অনুবাদটা করছেন, সেই অনুবাদটা সুজিত মুখার্জির অনুবাদের চেয়ে আলাদা হতে বাধ্য। সেই এবার সুজিত মুখার্জির যারা ইমপ্লয়েড রিডার, তারা পিয়ারসনের ইমপ্লয়েড রিডার নয়, ফলে তাদের পিয়ারসনের গ্রহণযোগ্যতা তার ইমপ্লয়েড রিডারদের জন্য হয়তো বেশি, সুজিত মুখার্জির গ্রহণযোগ্যতা আলাদা একটা জায়গায়। ফলে কোনটা বেশি প্রামাণ্য, কোনটা বেশি ইউনিভার্সাল, এই তর্কটা আসলে এই তর্কটার কোনো শেষ নেই। এবং দুটো পাবলিশারও আলাদা, মানে সুজিত মুখার্জি পাবলিশ করছে, সুজিত মুখার্জির গোরার অনুবাদ পাবলিশ করছে সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমি তৈরি হচ্ছে 1957 বা 54-এ, 57 এক্স্যাক্টলি মনে পড়ছে না, 57 বা 54-এ। দুটো পাশাপাশি দুটো জিনিস তৈরি হচ্ছে, ন্যাশনাল বুক ট্রাস্ট আর সাহিত্য একাডেমি, একটা 54 একটা 57, কোনটা কত সাল সেটা খেয়াল নেই। তো তাদের এজেন্ডাটাই আলাদা। সুতরাং সেই এজেন্ডা থেকে যে অনুবাদ প্রকাশ পাচ্ছে, সেই এজেন্ডার সঙ্গে পিয়ারসনের এজেন্ডার আসলে কোনো যোগাযোগ নেই।
ফলে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় সেটা নির্ভর করছে কারা ইমপ্লয়েড রিডার তার উপর। বেশ বেশ, হ্যাঁ বুঝেছি। বেশ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সাদিকুল্লাহকে। আমি পরের প্রশ্নের দিকে যাচ্ছি। এরপরে অভিসার নিয়ে সুলগ্না মতামত রেখেছেন। মারা হুইমসিক্যালের অনুবাদ নিয়ে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা নিয়ে বলেছেন, এবং সর্বান একটা ছোট্ট সাজেশনও দিয়েছে। সর্বান বলছে হুইমসিক্যাল হয়তো খামখেয়ালি হতে পারে। তো গৌরব, তুমি কি এ বিষয়ে কিছু বলবে? হ্যাঁ, মানে আমি আমাকে অনুবাদ করতে দিলে হয়তো খামখেয়ালি করতাম, কিন্তু নির্ভর করছে কোন প্রসঙ্গে তার উপর। ঠিক ঠিক ঠিক। এরপরে সুলগ্নার মতামতটি আমি পড়ে দিচ্ছি। অভিসারের মধ্যে গোপনীয়তার একটি সূত্র বর্তমান। এই গোপনীয়তার ভাবটুকু একান্তই শব্দের মধ্যে সংগুপ্ত নির্দিষ্ট সংস্কৃতির মাধুর্য বহন করে, একে অনুবাদ করা কঠিন। বেশ, আমরা এগোই, সর্বানের প্রশ্নতে আসছি। সর্বান বলছে, the superiority of the sheer scale and diversity of English literature along with several genres within it over their Bangla counterparts makes a justifiable case for a hierarchy. মানে এটা একটা কমেন্ট আর কি। তো I think Sharban is just talking about the hierarchy that exists and seeking your take on that. কিছু আমার বিশেষ কিছু বলার নেই, আমি মানছি না এই কথাটা। ইংলিশ ডাইভার্সিফাই করেছে তার কারণ সেইটা কলোনাইজারদের ভাষা ছিল। ঠিক। সর্বান যদি কিছু বলতে চায় বা ইন্টারঅ্যাক্ট করতে চায়, সেইটা অনেক জায়গায় আজকে যদি আফ্রিকার লোকজন ইংরেজিতে লিখতে না শুরু করতো, বা সালমান রাশদির মতো একজন মানুষ ইংরেজিতে লিখতে না শুরু করতো, তাহলে হয়তো যে এই যে শেয়ার স্কেল এন্ড ডাইভার্সিটির কথা সর্বান বলেছে, হ্যাঁ, সেই জায়গাটা থাকতো না। এবার সুতরাং এই হায়ারার্কিটা আসলে আমরাই তৈরি করেছি আসলে, এবং সেই হায়ারার্কিটাকে আমি জাস্টিফাই করব না কোথাও। অল হায়ারার্কিজ আর টু বি কোয়েশ্চেনড। ঠিক ঠিক। আচ্ছা, এবারে জোয়ানা বোধহয় তোমার যে অনুবাদটা সেটার ব্যাপারে একটি প্রশ্ন করেছেন। am I right, জোয়ানা? মানে আপনার প্রশ্নটা কি গৌরবের যে অনুবাদটি উনি ডিসপ্লে করলেন সেটার বিষয়ে? এই হু ইজ দ্য টার্গেট অডিয়েন্স গল্পের নামের মূল এবং অর্থ কি? Yes, I mean Thomas King's story, Shomporka, right? Because so you mentioned that target audience is important, and to the best of my knowledge, in American Indian language as well as in Indian language, names have meaning. And if someone doesn't know the culture, then he will lose a lot from source language. So would it be a better idea to translate somehow, or to find equivalent names from, for instance, Bangla folklore? I don't know. What is your opinion? Thank you for asking this question. Thank you. Thomas King, like as it seems, like Thomas King was a Canadian author. Probably his mother was Greek, and his father was, his father was Greek, his mother was Cherokee. And I don't remember exactly. And like English was not any of their languages, like neither his father's language nor his mother's language. English was the language of the colonizer. Canada was colonized by the British, and English was like the language of the colonizers. Now, when Thomas King was trying to trying to write the story, the short story, whatever he wrote in English, though the entire short story was not written in English, there were like so many other languages which were there. Okay. Now, but the basic short story is written in English.
he tried to make his voice audible in the English-speaking world, and his voice, which resisted the grammatical or the colonial supremacy of English. Now, he did it deliberately because he broke the language. He broke the entire syntactical structure of the language. Not only that, he also questioned the rationality, inherent rationality, the rational structure of the language. Now, if you look at the short story, you'll understand that the short story constantly talks about documentation. And if you belong to the Canadian cultural, Canadian culture, you can understand that documentation, the entire form of documentation, the entire act of making history or writing down history is actually how falsified it can be, because Coyote is actually a trickster. Okay, Coyote is actually telling them lies. So the entire act of documentation, the entire act of writing, because writing is very much important for English, because like if you read Walter Ong, like he said that English is grapholect. English is a language of English is a written language. Now that that supremacy of English, that privilege which the language enjoys, is actually questioned by Chomsky. Like when he chose to write in English because there was no other language which was accessible to him. Okay, Cherokee was a long dead language. Okay, and he was not writing in Greek because Greek was actually a non-existent language for him. So he deliberately chose that language in order to turn the table, in order to question, in order to break the language from within, in order to resist the linguistic superiority. Now, when I am translating that in Bangla, my target audience is the people who are supposedly not familiar with Canadian culture, because this is why I am translating a Canadian short story for them. Okay. Now, it is my responsibility to make them familiar with the Canadian Aboriginal culture through that short story. Now, while doing so, I am I cannot avoid of the very trap of essentialization, okay, which I actually do when I translate. But the interesting fact is that the people who are my target audience, who are my implied reader, they do not, supposedly, it is assumed that they do not know Canadian culture. So it is there is always the gap is always there. The gap which is not between what is original and what is not original, rather the gap between two cultures which was supposed to be bridged because of this translation, because of this existence of this translation, but which cannot be bridged because the two cultures are very different. What I meant was, well, names like Casinta, I was trying to find them actually, and some of them have some meaning. And yes, but you think we should just keep the original names and yes, exactly. And if you look at these words, like the things they are actually writing down, or the things which they meant in the short story, they originally did not mean these things. They meant something different. Okay. Thank you. Okay. That was a really interesting conversation. আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সম্প্রিয়া বলছেন, মানে এটা জাস্ট একটা মতামত আর কি, অনুবাদক যথার্থ অর্থে প্রয়াস করেন পাঠকের মনোভাবের সঙ্গে বিষয়ের সাম্যতা বজায় রাখতে কতভাবে অনুবাদককে জানা যাচ্ছে, আবিষ্কার করা যাচ্ছে। ধন্যবাদ স্যার। আর এবারে সপ্তক একটি কমেন্ট করেছেন, ইন দ্য লেটেস্ট ISC syllabus for English they have Obhishar, and the translation they are following, I cannot recall the name of the translator, has the title Obhishar the Tryst, which Nandini also pointed out.
আচ্ছা, এবারে আমি একেবারে শেষে চলে এসেছি। অভ্রা যে কথাটি বলেছিলেন, উনি তোমাকে কিছু দেখাতে চান, তো সেটা উনি আমাকে পাঠিয়েছেন, আমি জাস্ট দেখাচ্ছি। এটা হয়ে গেলে আমরা ধন্যবাদ জ্ঞাপনের দিকে যেতে পারি। গৌরব, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, একটু কি জুম করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি করছি। ওরে বাবা, একটু বেশি হয়ে গেল। ওকে 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 ওকে, এবার কেমন? আমি কি পড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, পড়ে দাও। হ্যাঁ, দ্রুত পড়ে দিচ্ছি। সব সময় কিরকম ঈর্ষা বোধ করতুম তোমাকে নিয়ে, তুমি বিয়ে করতে যাচ্ছ শুনলে বোধহয় আমি মরে যেতুম। তোমার সব খবর আমি জানার চেষ্টা করতুম, নজর রাখতুম তোমার উপর, গোয়েন্দাগিরি করতুম, একে পাঠাতুম, মাকে লক্ষ্য করে মাথা ঘোরালে সে। মজগ্লিয়াকভকে তুমি ভালোবাসো নি, তাই না জিনা? প্রিয়তম আমার, আমার মরণের পর কখনো কি মনে পড়বে আমার কথা? আমি জানি মনে পড়বে, কিন্তু কাল বয়ে যাবে, হৃদয়ে তোমার ঠান্ডা হয়ে আসবে, শীত শুরু হবে, তোমার আত্মার শীতকাল, আমায় তখন ভুলে যাবে জিনা? না না, কখনো না, বিয়ে আমি করব না, তুমি আমার প্রথম, আমার চিরকালের। সবই শেষ হয় জিনা, স্মৃতিরও অবসান হয়, আমাদের উদার হৃদয়াবেগেরও মৃত্যু আসে, তার জায়গায় দেখা দেয় যুক্তি। কেন গুমড়ে মরা, জীবন উপভোগ করো জিনা, অনেকদিন বেঁচো, সুখী হয়েও। ভালো যদি বাঁচতেই হয় তাহলে অন্য কাউকে ভালোবেসো, মৃতকে তো আর ভালোবাসা যায় না। তবু মাঝে মধ্যে হলেও একটু ভেবো আমার কথা, ত্রুটির কথা মনে রেখো না, বিচ্যুতিকে ক্ষমা করো। আমাদের ভালোবাসার মধ্যে কিছু তো একটা ছিল যা ভালো, তাই না জিনা? হায় রে সোনার দিন, যা ফেরার নয়। শোনো জিনা, সূর্যাস্তের গোধূলি সময়টা আমার ভারী ভালো লাগতো, সেই সময়টা মাঝে মাঝে আমার কথা ভেবো। কিন্তু না না না, কেন মরে মানুষ? কি ইচ্ছেই না করে ফের আরেকবার জীবনটা পাই। সেই সব দিনগুলোর কথা মনে রেখো জিনা, মনে রেখো। সে সময়টা ছিল বসন্তকাল, জল জল করতো সূর্য, ফুল ফুটতো চারপাশে, আমাদের যেন উৎসবের আয়োজন। আর এখন চেয়ে দেখো একবার। এইটাই উনি পাঠিয়েছেন। এবার এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে পড়িনি। হ্যাঁ, থ্যাংক ইউ। না না, প্লিজ টেক ইউর টাইম স্যার। ইফ ইন লাইক এভার আপনার যদি এটা কোথা থেকে খুঁজে পান যে কার অনুবাদ, মানে ওটা আমার জানাবো। আমি একটা কাজ করছি গৌরব, আমি তোমাকে এই ছবিটা আমি পাঠিয়ে দিচ্ছি, আর তুমি আমাকে যখন জানাবে আমি গ্রুপে এই উত্তরটা শেয়ার করে দেবো। একদম। Thank you, Abra, for finding out this very emotional passage. Okay, so I now come to the Thanksgiving part. Another interesting session followed by another very engaging interaction session. Gaurav always tries to maintain a very low profile, and as I said, he always gets embarrassed. Maintaining, like I have. No, that is just your humbleness. But I always feel that Gaurav might have very strong opinion on certain things, but those are original opinions. And I always prefer original opinions. And we all witnessed a number of those this evening. And I am really happy that we will be preserving this for future audience. And I kind of keep on nagging Gaurav that he should consider developing a book, a series of essays on his experience as a translator, his thoughts as a translator, because I think that might be of significant help for our future generation of translators and also Gaurav's contemporaries. So thank you again, Gaurav, for joining us. And let's see when we can actually bring you to Malda. And I thank all the participants, like, who patiently listened to whatever I said. No, it was an absolute delight for all of us, I'm sure. So I now request Masood to turn off the recording so that we can